1000 বছর আগের এক অভিশাপ। সেই অভিশাপ আটকে ছিল একটি চোখে, যা একবার খুলে গেলে নরকের সবকটা দরজা খুলে যাবে। এই চোখের খোঁজে ছুটছে এক অদৃশ্য শক্তি, যার লক্ষ্য শুধু একটাই, বিশ্ব ধ্বংস। তবে একজন আছেন যিনি 8টি রাতের মধ্যেই এই শয়তানকে থামাতে পারলে বেঁচে যাবে মানবজাতি। কিন্তু যদি ব্যর্থ হন, তবে শুরু হবে নরকে নামার উৎসব। আজকে আমরা ব্যাখ্যা করব এমন এক কোরিয়ান হরর সিনেমা, দ্য এইট নাইট। মুভির শুরুতে আমরা দেখি এক দানব যে পৃথিবীতে ভয়ানক তাণ্ডব চালাচ্ছিল। তার একটি চোখ ছিল কালো আর অন্যটি ছিল লাল। তখন এক শক্তিশালী বুদ্ধ সেই তাণ্ডব থামানোর জন্য দানবটির 2 চোখই উপড়ে নেয় এবং সেই 2 চোখকে আলাদা আলাদা বাক্সে ভরে পৃথিবীর 2 প্রান্তে লুকিয়ে রাখে, যাতে আর কেউ সেই চোখগুলো খুঁজে না পায় এবং সেই দানব আবার তাণ্ডব সৃষ্টি করতে না পারে। এরপর অনেক বছর কেটে যায়। আমরা দেখি এক প্রত্নতত্ত্ববিদ যার নাম কিম, তিনি মরুভূমি খনন করতে গিয়ে সেই 2টি বাক্সের একটি খুঁজে পায়। সে খুব খুশি হয়, কারণ আগে কেউ তার কথা বিশ্বাস করেনি যে এমন এক দানব ছিল যার চোখ 2টি বাক্সে ভরে লুকিয়ে রাখা হয়েছে। এখন সে প্রমাণ দিতে পারবে যে সে একটি চোখ পেয়েছে এবং সেটা সেই দানবেরই চোখ, কিন্তু সে তখনও কোনো প্রমাণ দেখাতে পারে না। আর এই ঘটনা 14 বছর কেটে যায়। তারপর সময় চলে আসে 2021 সাল। সেই রাতে পূর্ণিমা ছিল এবং চাঁদের রং লাল হয়ে উঠবে এমন একটি বিরল রাত। এই সুযোগে সে প্রত্নতত্ত্ববিদ কিম ভাবে এবার সে প্রমাণ দেবে সকলকে, এবং সেই জন্য সে সিদ্ধান্ত নেয় দানবটিকে আবার জাগিয়ে তুলবে। সে নিজের বাড়ি এসে এক বিশেষ রিচুয়াল শুরু করে। সেই চোখের উপর বিভিন্ন মানুষের রক্ত ঢালে আর তার নিজের রক্ত সেই রক্তে মিশিয়ে দেয়, যাতে চোখটি আবার শক্তি ফিরে পায়। শেষমেশ সে নিজের এই রিচুয়ালে সফল হয়। সে লাল চোখটি আবার তার শক্তি ফিরে পায় আর দানবটি জেগে ওঠার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর অন্যদিকে আমরা এক বুদ্ধকে দেখি, যিনি বুঝতে পারেন যে লাল চোখটি আবার শক্তি ফিরে পেয়েছে। তখন সে বুদ্ধ মূর্তির নিচ থেকে আরেকটি চোখ অর্থাৎ কালো চোখটি বের করে নেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি একটা কনস্ট্রাকশনের জায়গা, যেখানে একজন কর্মী কাজ করছে। সে আগে এক বুদ্ধ ছিল এবং তার নাম ছিল পার্ক। এরপর আবার আমরা সেই আগের বুদ্ধকে দেখি, যিনি প্রথমে বুঝেছিলেন যে লাল চোখটি আবার সক্রিয় হয়েছে। তখনই তার এক ছাত্র তার কাছে আসে, যে কথা বলছে না, কারণ তার গুরু বুদ্ধের আদেশে সে গত 2 বছর ধরে নীরবতা পালন করছে। তার নাম ছিল চিয়ং সিওক। তখন সেই বুদ্ধ তাকে নিজের সঙ্গে ভেতরে নিয়ে যায় এবং সেই দানবের গল্প বলতে শুরু করে, যে দানবের লাল চোখটি আবার সক্রিয় হয়ে উঠেছে। তিনি জানায় এই লাল চোখ 7 দিনের মধ্যে 7 জন মানুষের দেহ দখল করবে এবং তারপর কালো চোখটিকেও খুঁজে বের করবে। একবার যদি 2 চোখ একত্রিত হয়ে যায়, তাহলে 8ম দিনে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বুদ্ধ আরো বলে, এটিকে থামানোর একমাত্র উপায় হলো লাল চোখ যাদের দেহে অধিকার করবে, তাদের মধ্যে একজনকে যদি আমরা মেরে ফেলতে পারি, তাহলে সেই শিকল ভেঙে যাবে এবং লাল চোখ তার ক্ষমতা ব্যবহার করতে পারবে না। এদিকে লাল চোখ ইতিমধ্যেই মানুষের দেহ দখল করা শুরু করে দিয়েছে। প্রথমে সে একটি শিকারীর দেহ নিজের দখলে নিয়ে নেয়। এরপর সেই শিকারীর শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দেয় এবং সে দেখতে ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর আমরা একটি হোটেলের দৃশ্য দেখি, যেখানে একটি কাপল ছিল। সেই শিকারী সেই হোটেলে গিয়ে সরাসরি তাদের রুমে ঢুকে পড়ে। পরের দিন দেখা যায় এক পুলিশ অফিসার হোটেলে তদন্ত করতে আসে। তখন আমরা জানতে পারি সেই শিকারী ওই কাপলের একজনকে মেরে ফেলেছে এবং মেয়েটি পালিয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই নিহত পুরুষটির মৃতদেহের পাশেই সেই শিকারীর মৃতদেহটিও পড়ে আছে। তার দেহের অবস্থা এতটাই খারাপ ছিল যে মনে হচ্ছিল অনেকদিন আগে সে মারা গিয়েছে। এরপর আমরা দেখি রাতে যখন চিয়ং সিওকের ঘুম ভাঙে, তখন সে দেখে তার পাশে গুরু বুদ্ধ বসে আছে। বুদ্ধ তাকে একটি বাক্স দেয় এবং বলে, যাও পার্কে খুঁজে বের করো এবং তাকে এই বাক্সটা দিয়ে দিও। পরের দিন সকালে চিয়ং সিওক দেখে তার গুরু আর জীবিত নেই। এখন তার গুরু বুদ্ধ যা বলেছিল চিয়ং সিওককে তা পূরণ করতেই হবে। তাই সে বাক্স এবং কিছু টাকা ব্যাগে ভরে পার্কে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু শহরে পৌঁছানোর পর কেউ তার ব্যাগ চুরি করে ফেলে। তখন তার সন্দেহ হয় একটি মেয়ের উপর, কিন্তু সেই মেয়ে হঠাৎ করে উধাও হয়ে যায়। চিয়ং সিওক তখন তার পেছনে ছুটতে থাকে। এই সময়ে সে পার্কের বাড়িও খুঁজে পায়।
কিন্তু পার্ক তখন বাড়িতে ছিল না, তাই সে বাইরে বসে অপেক্ষা করতে থাকে। রাতে পার্ক যখন বাড়িতে ফিরে আসে, তখন চিয়ং সিওক তাকে জানায় যে তার গুরু বুদ্ধ তাকে পাঠিয়েছে, আর যে বাক্সটা তাকে দিতে বলেছিল সেটা কেউ চুরি করে নিয়েছে। তখন পার্ক নিজেই বুদ্ধের আত্মার সঙ্গে কথা বলতে শুরু করে। তখন বুদ্ধের আত্মা তাকে বলে লাল চোখটি আবার শক্তি ফিরে পেয়েছে এবং সর্বশেষ সে একটি মেয়েকে দখল করবে। তার আগেই তাকে সেই মেয়েটিকে মেরে ফেলতে হবে, তাহলে সবকিছু থামানো সম্ভব। এর পরের দিন সকালে পার্ক এবং চিয়ং সিওক সেই মেয়েটিকে খুঁজে বের করার জন্য রওনা দেয়। পথে পার্ক দেখে চিয়ং সিওকের জুতো খুব খারাপ অবস্থায় আছে, তাই সে তাকে একজোড়া নতুন জুতা কিনে দেয়। তখন চিয়ং সিওক খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়, যার মাধ্যমে তার 2 বছরের নীরবতার ব্রত ভেঙে যায়। এরপর তারা আবার যাত্রা শুরু করে সেই সপ্তম ব্যক্তিকে খুঁজে বের করার জন্য, কারণ তাকে থামানো খুব দরকার ছিল। এভাবে করে রাত হয়ে যায় এবং পার্ক হঠাৎ করে নিজের অতীতের কিছু ঝলক দেখতে শুরু করে। তখন আমরা জানতে পারি পার্ক এক দুর্ঘটনায় নিজের পুরো পরিবারকে হারিয়েছিল। সেই দুর্ঘটনার জন্য যে মহিলাকে দায়ী মনে করেছিল তার একটি ছোট ছেলেও ছিল। পার্ক তখন সেই ছেলেটিকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু তারপর তার মনে হয় এটা ভুল কাজ এবং সে তখন ছেলেটিকে ছেড়ে দেয়। এখন পার্ক এবং চিয়ং সিওকের হাতে সময় খুবই কম। সপ্তম দিনে সেই লাল চোখ সেই মেয়েটিকে নিজের কবজায় নিয়ে নেবে, তাই তারা দুজনে একটি হোটেলে বসে পরিকল্পনা তৈরি করে এবং মেয়েটিকে খুঁজে বের করার জন্য আলাদা আলাদা দিকে রওনা দেয়। তখন সেখানে একজন গোয়েন্দা এসে হাজির হয়। তার সন্দেহ হয় যে শহরে যত খুন হয়েছে তার পেছনে পার্কের হাত থাকতে পারে, তাই সে পার্ককে ধরতে চায় এবং তার পেছনে দৌড়ায়। তারা ধস্তাধস্তির এক পর্যায়ে নিচে পড়ে যায় এবং পার্কের হাত থেকে সেই ম্যাপ পড়ে যায়, যেটাতে ওই মেয়েটির অবস্থান চিহ্নিত করা ছিল। অন্যদিকে চিয়ং সিওক ঘরের ভিতরে একটা নিরীহ মেয়েকে দেখতে পায়। তার মনে হয় মেয়েটিকে সে কোথাও দেখেছিল। তার সাথে কথা বলার পর সে বেরিয়ে আসে। তখন সে হঠাৎ একটি মেয়েকে দেখতে পায়, যাকে লাল চোখটি নিজের দখলে নিয়ে ফেলেছিল। সেই মেয়েটি দেখতে ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তখন চিয়ং সিওক তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় এবং পার্কের কাছে গিয়ে সবকিছু জানায়। তখন পার্ক বলে, যে মেয়েটিকে আমরা খুঁজছি আমি তাকে খুন করতে যাচ্ছি। এই কথা শুনে চিয়ং সিওক মনে করে পার্ক সেই নিরীহ মেয়েটিকে মারতে যাচ্ছে, তাই সে দ্রুত দৌড়ে সেই মেয়েটির দিকে যায় যাতে সে তাকে বাঁচাতে পারে। এই সময় সে গোয়েন্দাও পার্ককে কোথাও যেতে দেখে এবং তার পিছনে ছুটতে শুরু করে, কিন্তু চিয়ং সিওক ঠিক সময়ে পৌঁছে যায় এবং সেই মেয়েটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর পার্কও সেখানে পৌঁছে যায়, কিন্তু ঠিক তখনই গোয়েন্দা তার উপর হামলা করে এবং দুজনের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়। তবে হঠাৎ করে সেই মেয়েটি, যাকে লাল চোখ দখলে নিয়েছিল, সে পেছন থেকে গোয়েন্দাকে ছুঁড়ে ফেলে দেয়। আর এখন সে তার পরবর্তী শিকার খুঁজছিল, কিন্তু কাউকে না পেয়ে সেখান থেকে সে চলে যেতে থাকে। তখন পার্ক তার কুঠারের উপর এক মন্ত্র লিখে এবং সে মেয়েটিকে হত্যা করতে তার পিছনে পিছনে ধাওয়া করে, কিন্তু মেয়েটি বাইরে গিয়ে আরেকজন গোয়েন্দার কাছে সাহায্য চায়। সেই গোয়েন্দা যখন মেয়েটিকে সাহায্য করতে চায়, তখনই হঠাৎ করে সেই লাল চোখের অধিকারী মেয়েটি পেছন থেকে এসে সেই নতুন গোয়েন্দাকে ধরে ফেলে এবং লাল চোখটি সেই মেয়েটির দেহ ছেড়ে বের হয়ে ওই গোয়েন্দার দেহে ঢুকে যায়। এটাই ছিল তার 6 নাম্বার শিকার। তখন সেই গোয়েন্দার রূপ একেবারে বিভৎস হয়ে যায় এবং সে পার্কের সাথে যুদ্ধ শুরু করে, কিন্তু পার্ক সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে চিয়ং সিওক সেই নিরীহ মেয়েটিকে নিয়ে একটি মন্দিরের দিকে যেতে থাকে, কারণ সে মনে করে সেখানে মেয়েটি একেবারে নিরাপদ থাকবে। এদিকে পার্ক একটি বাস স্ট্যান্ডে আসে, কারণ তারও সেই মন্দিরে পৌঁছানো দরকার ছিল ভোর হওয়ার আগেই, যেদিকে চিয়ং সিওক ও মেয়েটিও যাচ্ছিল। কিন্তু সেখানে পৌঁছে সে দেখে পরবর্তী বাস 3 ঘন্টা পর, তাই সে সেখানে বসে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই সে বুদ্ধের আত্মা তার সামনে হাজির হয় এবং বলে, এই 2 চোখের মিলন ঠেকাতে হলে তুমি নিজের জীবন দিতেও দ্বিধা করো না, কিন্তু এই অভিশপ্ত মিলন কখনোই হতে দিও না। লাল চোখকে থামিয়ে দাও। এরপর বাস এসে যায় এবং পার্ক সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন সকালে শুরু হয় 7ম দিন, যেদিন লাল চোখ তার 7ম শিকারকে দখল করতে চলেছে। এরপর সে লাল চোখের অধিকারে গোয়েন্দাও মন্দিরে পৌঁছে যায়। চিয়ং সিওকে সে মেয়েটিকে নিয়ে মন্দিরে পৌঁছায়।
তারপর তারা দুজন জঙ্গলের দিকে যায় এবং একটি কুটিরে কিছুক্ষণ বিশ্রাম নিতে থাকে। অন্যদিকে আমরা সেই গোয়েন্দাকে দেখতে পাই যাকে আগের রাতেই সেই মেয়েটি অচেতন করে ফেলেছিল। সে তখন সেই ঘরের ভিতর ঢুকে যায় যেখানে সেই নিরীহ মেয়েটি থাকতো। সেখানে সে এক মহিলার সঙ্গে দেখা করে যে তাকে পুরো ঘটনা বলে দেয়। মহিলা জানায় যে প্রত্নতত্ত্ববিদ কিম, যিনি লাল চোখকে সক্রিয় করেছিল, সেই মেয়েটি ছিল তার দত্তক নেওয়া মেয়ে। সেই প্রত্নতত্ত্ববিদের নির্দেশে মেয়েটি আত্মহত্যা করেছিল, কারণ তার রক্ত দিয়েই লাল চোখকে সক্রিয় করা হয়েছিল। এবং এখন যে মেয়েটি চিয়ং সেওকের সঙ্গে আছে সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং একটি আত্মা। এ সময় পার্কও সেখানে পৌঁছে যায়। তখন চিয়ং সেওক দেখে যে তার পাশে সেই নিরীহ মেয়েটি আর নেই, সে উধাও হয়ে গিয়েছে এবং তার সেই ব্যাগটি তার পাশে পড়ে আছে যেটির মধ্যে কালো চোখ ছিল, এবং এটা সেই মেয়েটিই চুরি করেছিল, কারণ সে দুই চোখকে একত্রিত করতে চাচ্ছিল। এরপর পার্ক একটি রিচুয়াল শুরু করে, কারণ সে জানতো যে সেই ভয়ঙ্কর গোয়েন্দা তাদের অনুসরণ করে মন্দির পর্যন্ত চলে আসবে এবং যখন সে আসবে তখনই তাকে শেষ করে ফেলা হবে। তখন পার্ক চিয়ং সেওককে একটি কুঠার দিয়ে বলে, যখনই লাল চোখ আমার দেহে প্রবেশ করবে তখন তুমি আমাকে এই কুঠার দিয়ে মেরে ফেলবে, তাহলে এই দানব শেষ হবে। ঘটনাও ঠিক তেমনই ঘটে। লাল চোখের অধিকারী সে ভয়ানক গোয়েন্দাটি চলে আসে, কিন্তু সে এসে পার্ককে বলে, আমার এখন তোমার কোনো প্রয়োজন নেই। আমি এমন একজন হোস্ট খুঁজছি যে এই দুই চোখকে একসাথে ধারণ করতে পারবে এবং তাদের রক্ষা করতে পারবে। এটা শুনে পার্ক অবাক হয়ে যায় এবং বুঝতে পারে সে আসলে চিয়ং সেওককে নিজের হোস্ট বানাতে চায়। তখন লাল চোখের অধিকারী গোয়েন্দা পার্ককে একটি বন্দুক দেয় এবং বলে, নিজেকে গুলি করে মারো, এখানে তোমার আর কোনো দরকার নেই। কিন্তু পার্ক নিজেকে না মেরে বরং সে ভয়ানক গোয়েন্দাকেই গুলি করে দেয়। এতে গোয়েন্দা প্রচন্ড রেগে যায় এবং পার্কের উপর আক্রমণ করে। পার্ক তখন চিৎকার করে বলে, চিয়ং সেওক, তুমি এখান থেকে পালিয়ে যাও। চিয়ং সেওক দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু গোয়েন্দা তাকে ধরে ফেলে। ঠিক তখনই পার্ক আবার কোটার দিয়ে সেই গোয়েন্দার উপর আঘাত করে, কিন্তু পেছন থেকে সেই আগের গোয়েন্দা এসে পার্ককে গুলি করে বসে, কারণ সেভাবে পার্কই সব খুন করেছে। এরপর সে তার বন্ধু গোয়েন্দার কাছে আসে। তখন সে ভয়ানক গোয়েন্দা সেই আগের গোয়েন্দাকে মেরে ফেলে। এরপর আমরা দেখি লাল চোখ এখন চিয়ং সেওকের দেহে প্রবেশ করে গিয়েছে। সে তখন সেই আগের গোয়েন্দাকে তুলে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে সেও মারা যায়। এরপর চিয়ং সেওক সেই কালো চোখের বাক্স খুলে দেয়, যেন দুই চোখ এক হয়ে যায় এবং দানব আবার বেঁচে উঠতে পারে। এটা দেখে পার্ক সেই দানবকে অনুরোধ করে চিয়ং সেওককে যেন ছেড়ে দেয় এবং তাকে মেরে হোস্ট বানায়। কিন্তু তখন এক বিভ্রম সৃষ্টি হয় এবং পার্কের সামনে চিয়ং সেওক একটি শিশু রূপে দেখা দেয়, সেই একই শিশু যাকে একসময় পার্ক মেরে ফেলতে চেয়েছিল। দানব তখন পার্ককে বলে যাতে সে আবার চিয়ং সেওককে মেরে ফেলে, কারণ পার্ক যদি তাকে মেরে ফেলে তাহলে লাল চোখ বেরিয়ে আসবে এবং কালো চোখের সঙ্গে মিলিত হয়ে আবার দানব বেঁচে উঠবে। কিন্তু পার্ক সেই শিশুকে মারে না, সে বরং শিশুটির মুখে রক্ত দিয়ে কিছু লিখতে থাকে। এতে দানব প্রচন্ড রেগে যায় এবং পার্কের উপর হামলা করতে যায়, কিন্তু পার্ক তখন তার হাত ধরে মন্ত্র পড়তে শুরু করে যাতে দানব তার শরীর ছেড়ে বেরিয়ে যায় এবং পার্কের শরীরেই ঢুকে পড়ে। তখন পার্ক চিয়ং সেওককে বলে, আমাকে মেরে ফেলো। চিয়ং সেওক অনিচ্ছা সত্ত্বেও কুঠার দিয়ে পার্ককে মেরে ফেলে এবং এর মাধ্যমে শেষমেশ দানবটিকে শেষ করে দেয়। এরপর দেখা যায় সবকিছু আবার আগের মতো শান্ত হয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখি চিয়ং সেওক সেই মরুভূমিতে এসেছে যেখান থেকে কিম সেই বাক্সটি খুঁজে পেয়েছিল। সে সেই বাক্সটি আবার মাটির নিচে পুঁতে ফেলে এবং সেখানে সেই নিরীহ মেয়েটিও দাঁড়িয়েছিল আর তার পা শিকল দিয়ে বাঁধা ছিল। চিয়ং সেওক তাকে হাত বাড়িয়ে দেয় আর ওই মেয়েটিও তার হাত ধরে যেতে থাকে। তখন দেখা যায় মেয়েটির পায়ের শিকলও খুলে যায়। আর এখানেই সিনেমার সমাপ্তি ঘটে।